সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক, এবং ইউনিট 6 এর বিষয়বস্তু হলো অর্থনীতির সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। দেখো, ইন্ট্রোডাকশন টু সোশিওলজির আন্ডারে যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমরা প্রাথমিকভাবে যেগুলোকে নিয়ে আলোচনা করছি তার মধ্যে রয়েছে যেমন সমাজতত্ত্বের সাথে অন্যান্য সমাজ বিজ্ঞানগুলোর কি সম্পর্ক আর পার্থক্য রয়েছে। কারণ যদি এটা না জানা হয়ে থাকে তাহলে পরবর্তীকালে এটা বুঝতে অসুবিধা হবে যে কেন আমরা সমাজতত্ত্ব পড়ছি এবং অন্যান্য সমাজ বিজ্ঞানগুলো যেগুলো রয়েছে সেগুলোর সাথে সমাজতত্ত্বের কি বেশি পার্থক্য রয়েছে বা কোথায় কোথায় অন্যান্য সমাজ বিজ্ঞানগুলোর সাথে সমাজতত্ত্বের সম্পর্ক রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আজকে সেজন্য আমরা অর্থনীতি এবং ইতিহাস এই যে দুটো সমাজ বিজ্ঞান রয়েছে এর সাথে সমাজতত্ত্বের সম্পর্কের বিষয়টিকে নিয়েও কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখব যে কিভাবে বা কোন কোন জায়গায় এদের মধ্যে পার্থক্য রয়ে গেছে এবং কিভাবে এদের উদ্ভব ঘটেছে। প্রথমে কতগুলো বিষয়কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যেমন দেখো, বলছি যে সমাজ বিজ্ঞানকে প্রায় সমাজের অধ্যয়ন হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এই কদিন যতগুলো ক্লাস হয়েছে তোমরা যদি আগের ক্লাসগুলো পড়ে থাকো তাহলে দেখবে যে এই বিষয়টা স্পষ্ট যে সমাজতত্ত্ব কিন্তু সমাজ নিয়ে আলোচনা করে। একটা সমাজ, সমাজের অভ্যন্তরে বৃহত্তর প্রেক্ষাপট সমাজতত্ত্বের কিন্তু আলোচনার বিষয়বস্তুর মধ্যেই পড়ে। সুতরাং এটা একদম খুব স্বাভাবিক একটা ঘটনা যে সমাজতত্ত্ব সমাজ নিয়ে আলোচনা করে। সেকেন্ড কি বলছে, যে কোনো সমাজ, গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে বুঝতে হলে তার বর্তমান অবস্থা বোঝার জন্য তার অতীতকে উপলব্ধি করতে হবে। কেন এটা বললাম? তার কারণ দেখো, এখানে আমরা দুটো আলাদা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, ইতিহাস এবং অর্থনীতি। তাহলে যদি তথাকথিতভাবে দেখি, এখানে যেমন বলছে যে কোন সমাজ, গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে যদি আমরা আলোচনা করতে যাই বা সেই সম্বন্ধে জ্ঞান সংগ্রহ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে জানতে হবে যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি রয়েছে, অর্থাৎ কোন গোষ্ঠী, কোন সমাজ, কোন প্রতিষ্ঠান কিভাবে গড়ে উঠছে এটার কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমাদের জানার খুব প্রয়োজন। এবং এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা কোথায় পাবো? এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে ইতিহাসের অধ্যয়ন করতে হবে। সুতরাং ইতিহাসের অধ্যয়ন শুধুমাত্র ইতিহাসের পড়াশোনা করার জন্য নয়, ইতিহাসের অধ্যয়ন হচ্ছে বর্তমানকে জানার জন্য। আবার বর্তমানকে জানা থাকলে তবেই ভবিষ্যতের পরিকাঠামো সম্বন্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করা সম্ভবপর হয়ে ওঠে। 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে যে সমাজ বিজ্ঞানের উত্থানটি ঐতিহাসিক উন্নয়ন যেমন ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, শহর এবং সামাজিক প্রতিষ্ঠানের বৃদ্ধি এবং ব্যক্তির অধিকার স্বাধীনতার বৃদ্ধিতে রূপ নিয়েছে। অর্থাৎ যদি আমরা সোশিওলজির হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা দেখার চেষ্টা করি, কিভাবে সোশিওলজির ডেভেলপমেন্ট হয়েছে, তাহলে এই ডেভেলপমেন্টকে জানতে হলে আমাদের কিন্তু দুটো এসেনশিয়াল জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে যে ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লব। কারণ এই দুটো ঐতিহাসিক ঘটনা সমাজতত্ত্বের উদ্ভবে কিন্তু তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে। তোমরা জানো যে সমাজতত্ত্বের উদ্ভব হয়েছে 1839 বা 38 সময়কালে। আর যদি দেখো যে কোতের যদি সময়কাল দেখো, টাইম ফ্রেম 1798 থেকে 1857 হচ্ছে কোতের সময়কাল। আবার যদি ফ্রেঞ্চ রেভলিউশন দেখো 1700 ধরো 89 বা 1789, তো 1789 তার ঠিক ধরো 10-11 বছর পরে 1798 আগস্ট কোতে যখন জন্ম হচ্ছে। এই যে টাইম ফ্রেমটা, এই টাইম ফ্রেমটা কিন্তু কোতের লাইফে একটা বড় প্রভাব ফেলেছে। ফরাসি বিপ্লব সেই সময় ফ্রান্সে যে সামাজিক পটভূমিকা তৈরি করে, যে অস্থিরতার বাতাবরণ তৈরি করে, কোত কিন্তু তার সাক্ষী ছিলেন। কোত কিন্তু সেগুলো উপলব্ধি করেছেন এবং সেই কারণে তিনি কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপটগুলোকে প্রাধান্য দিয়েছিলেন এবং দেখানোর চেষ্টা করেছেন যে কিভাবে এই ঐতিহাসিক ঘটনাগুলো একটা সমাজের ব্যাখ্যার পেছনে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। সমাজতত্ত্বের প্রেক্ষাপটের পেছনে এই সমস্ত ঘটনাগুলোর কিন্তু বাস্তব উপস্থিতি রয়েছে।
তারপরে কি বলছে, সমাজবিজ্ঞানীরা প্রায় কনটেক্সট সম্পর্কে কথা বলেন। কনটেক্সটটা কেন প্রয়োজন, অর্থাৎ কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট। কনটেক্সটের উপরে কিন্তু সেটা ডিপেন্ড করে। ধরো তোমাকে বলা হয়েছে, দেখবি যখন কোভিড-19 ছিল তখন মোস্ট অফ দ্য রাইটিংস, বিভিন্ন এক্সাম, বিভিন্ন ধরো এসে রাইটিং কম্পিটিশন, সব জায়গাতে কোভিড একটা কিন্তু খুব কমন টপিক হিসেবে উঠে আসতো। তাহলে কনটেক্সটটাই এমন ছিল যেখানে কোভিড এর টপিক হিসেবে উঠে আসাটা খুব স্বাভাবিক। তাহলে কোনো ঘটনাকে বুঝতে হলে কনটেক্সট খুব এসেনশিয়াল। কনটেক্সট ছাড়া কোনো বিষয়বস্তুকে উপস্থাপন করা খুব কঠিন। কাশ্মীরের যে অবস্থা আর ধরো কলকাতার যে অবস্থা, দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সিমলাতে তুমি এখন যাও, এখন ওখানকার ওয়েদার আর তুমি ধরো ওয়েস্ট বেঙ্গলে আছো, এখন এখানকার ওয়েদারের মধ্যে পার্থক্য রয়েছে। ওয়েদারের পার্থক্য কেন? কনটেক্সচুয়ালি সোশিও কালচারাল অ্যাটমসফিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ এনভায়রনমেন্ট, এগুলো কিন্তু সবসময় পৃথক হয়ে গেছে। তাহলে কনটেক্সট অনুযায়ী বিষয়বস্তু দেখা উচিত। একটা স্টুডেন্ট যখন ক্লাসরুমে থাকে, সে যেভাবে আচরণ করে থাকে, সে যখন ক্লাসরুম থেকে বাইরে ধরো বন্ধুর সঙ্গে গল্প করছে বা ক্যান্টিনে আছে অথবা খেলার মাঠে আছে, তখন কিন্তু তার বিহেভিয়ার আলাদা হয়ে যায় এবং সেগুলো তখনকার কনটেক্সট অনুপাতে হয়ে যায়। খেলার মাঠে ব্যক্তির বিহেভিয়ার খেলার মাঠের কনটেক্সচুয়াল অ্যাসপেক্টে কিন্তু উপস্থাপিত হয়। তাহলে সমাজবিজ্ঞানীরা কিন্তু সেই জন্য কনটেক্সট ওরিয়েন্টেড এক্সপ্লানেশনকে প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ কোনো জিনিসকে অধ্যয়ন করতে হলে কনটেক্সটটা কিন্তু আমাদেরকে জানার প্রয়োজন রয়েছে। কনটেক্সট ছাড়া কোনো বিষয় সম্বন্ধে সঠিক চিন্তা ভাবনা করা যায় না। দেখো তার পরের পয়েন্টটাই বলছে, যদি বাস্তবতার বিবর্তনকে যদি অধ্যয়ন করতে চাও তাহলে কি করতে হবে? বাস্তবতার বিবর্তনকে অধ্যয়ন করতে হলে সময়ের উপরে প্রাধান্য দিতে হবে। কারণ সময়ের সাথে সাথেই বাস্তবতার প্রেক্ষাপট, বাস্তবতার পরিবর্তন, বাস্তবতার উপস্থিতি, উপস্থাপনা, এগুলোকে বুঝে ওঠা সম্ভব হয়ে ওঠে। তাহলে বাস্তবতাকে বুঝতে হলে সময়কে বুঝতে হবে। এখন ধরো অনলাইনে যে মিডিয়ামে ক্লাসটা হচ্ছে, এর সাথে সময়ের একটা পার্থক্য রয়েছে। সময় কেন এখানে ইম্পর্টেন্ট, কেন সময়ের গুরুত্ব এখানে? কারণ ধরো যদি এখানে ধরো সময় মতো আমি না পৌঁছতে পারতাম, তাহলে ক্লাসটা হতো না। বা ধরো কোনো ইলেকট্রনিক প্রবলেমস এর ক্ষেত্রে ক্লাস না হতে পারার চান্স থাকতো। তাহলে কোনো না কোনো প্রেক্ষাপটে সময় খুব এসেনশিয়াল। আজ থেকে 10 বছর আগে সমাজের যে চিত্র, 20 বছর আগে সমাজের যে চিত্র আর আজকের সমাজের যে চিত্র, এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। তিনটে জায়গার ক্ষেত্রে সময়ের পার্থক্য রয়েছে। সময়ের পার্থক্য হওয়ার জন্য গোটা সমাজ সংস্কৃতির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ পার্থক্য, তার চিত্রকে তুলে ধরা স্পষ্ট হয়েছে। তারপরে কি বলছে? বলছে ইতিহাসে সময়ের পর্যায়ক্রমিক বিবর্তনের মধ্যে কারণগুলি যত্ন নেয়। দেখো ইতিহাস তো যত্ন নেবেই, কারণ ইতিহাসের অর্থই হচ্ছে হিস্টোরিক্যাল ফ্যাক্ট, ঐতিহাসিক ঘটনাগুলোকে তুলে ধরা। তো যখন ঐতিহাসিক ঘটনাগুলোকে ইতিহাস তুলে ধরার চেষ্টা করছে, তাহলে প্রত্যেকটা ঘটনা সময়ের প্রেক্ষাপটে ঘটে। তা যেহেতু সময়ের প্রেক্ষাপটে ঘটনাগুলো ঘটেছে, তাহলে ইতিহাসের পক্ষে সহজ হয়েছে সেই সমস্ত ঘটনাগুলিকে সময় ধরে ধরে সুসজ্জিত করা। যত বেশি ঘটনাগুলোকে সময়ের প্রেক্ষাপট ধরে, সাল ধরে সুসজ্জিত করে রাখতে পারবো, তত সেগুলোর অন্তর্নিহিত বস্তুকে বুঝে ওঠা সম্ভবপর হবে। কোন সময় কোন রাজা এসেছিল, তার রাজত্বকাল কেমন ছিল, সে কিভাবে সকলের উপরে আধিপত্য বিস্তার করেছে, এটসেট্রা। তাহলে এই যে ডিফারেন্ট থিংস সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে, সময়ের সাথে সাথে নির্দিষ্ট আকার পেয়েছে, এটা তখনই সম্ভব হয়ে উঠবে যখন তাকে আমরা সময়ের প্রেক্ষাপট ধরে দেখবো। আর ইতিহাসই হচ্ছে এমন একটা সমাজ ব্যবস্থা, এমন একটা সাবজেক্ট, এমন একটা সোশ্যাল সায়েন্স যে সমাজকে সময়ের প্রেক্ষাপটে বিশ্লেষণ করে।
তাহলে ঐতিহাসিক ঘটনাগুলোকে সুসজ্জিতভাবে সাজানোর দায়িত্ব কিন্তু একটা ইতিহাসের উপরে বর্তায়। তারপরে বলছে কি সমাজ বিজ্ঞানীদের মতামত, অর্থাৎ সমাজ বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে যে সমাজ বিজ্ঞানীরা এসছে তাদের বক্তব্য কি। ক্লাসিক্যাল সোশিওলজিস্ট যদি বলি আমরা, ক্লাসিক্যাল সোশিওলজিস্টের মধ্যে প্রথমেই কার কার নাম পাবে দেখে নাও, কোচ, স্পেন্সার, ওয়েবার, মার্কস বা ওয়েবার। তাহলে এই যে সমস্ত তাত্ত্বিকদের কথা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই সমস্ত তাত্ত্বিকরা কিন্তু বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে তার নিজস্ব বক্তব্য উপস্থাপন করেছেন এবং সময়কে তাদের তাদের সামাজিক প্রেক্ষাপট বা সময়কালের উপর ভিত্তি করে তার চিত্রকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। প্রথমে দেখো কি বলছে, কোট তিন ধরনের ধাপে কথা বলেছেন, অর্থাৎ আগস্ট কোট ল অফ থ্রি স্টেজে কথা বলছেন। এখানে তিনি তিনটে সমাজ ব্যবস্থার কথা বলছেন, তিনটে থিওলজিক্যাল স্টেজের কথা বলছেন। এই তিনটে যে সমাজ ব্যবস্থার কথা তিনি বলছেন, এটাকে বলছে তিনটে ধাপ, থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল, আর একটা হচ্ছে পজিটিভ স্টেজ। দেখো এই তিনটে স্টেজ, থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল আর পজিটিভ স্টেজ, এই তিনটে স্টেজের মধ্যে দিয়ে কোট কি দেখাতে চাইছে, কোট দেখাতে চাইছে সমাজ ব্যবস্থার বিবর্তন, এবং শুধুমাত্র সমাজ ব্যবস্থার বিবর্তনকে তিনি দেখাচ্ছেন নয়, সমাজ ব্যবস্থার সাথে মানব সমাজেরও বিবর্তন দেখাচ্ছেন, মানুষের মনস্তাত্ত্বিক বিবর্তন দেখাচ্ছেন। সমাজ আজকে যে জায়গায় পৌঁছেছে তার পেছনে মনস্তাত্ত্বিক পরিবর্তনেরও সমান গুরুত্ব রয়েছে। অর্থাৎ মানুষের মানসিক পরিবর্তন যদি না হয় তাহলে সমাজ কাঠামোতে কি করে পরিবর্তন নিয়ে আসবে। তাহলে সমাজ কাঠামোতে পরিবর্তন আনতে গেলে মানসিক ব্যবস্থাতেও পরিবর্তন আনা প্রয়োজন আছে, কারণ এই দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে। কারণ আজকের বর্তমান সমাজ কাঠামোর যে প্রযুক্তিগত উন্নয়ন, এই প্রযুক্তিগত উন্নয়ন টেকনোলজি ডেভেলপমেন্ট তখনই পসিবল হয়েছে যখন হিউম্যান কগনিশনের ডেভেলপমেন্ট হয়েছে, অর্থাৎ মানুষের মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্ট যখন হয়েছে, উন্নয়ন হয়েছে, তার সাথে সাথে কিন্তু সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে। আজ আমরা যে সমাজ ব্যবস্থায় আছি সেটা কিন্তু তথাকথিতভাবে আগেকার সমাজ ব্যবস্থার মতো কিন্তু নয়, পরিবর্তন হয়েছে। আর এই বর্তমান সমাজের সমাজ ব্যবস্থার পরিবর্তনের প্রেক্ষাপটে কোড তিনটে স্তর কি বললাম, থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল এবং পজিটিভ। থিওলজিক্যালকে তিনি বলছেন সেই ধরনের সমাজ যেগুলো ধর্মের উপর ভিত্তি করে পরিচালিত হয়, মেটাফিজিক্যালকে বলছেন যেগুলো অ্যাবস্ট্রাক্ট লজ, রুলস, প্রিন্সিপালস এগুলোর উপর ভিত্তি করে পরিচালিত হয়, যেমন ধরো নেচার ওরিয়েন্টেড ল, অ্যাবস্ট্রাক্ট ল, নেচারের যে ল, নেচারের যে পরিভাষা সেটা তো আমরা চোখে দেখতে পারি পাই না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট কিন্তু এক্সিস্ট করে। নেচারের ফলেই দেখো ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরমকাল, শীতকাল, গ্রীষ্মকাল, এই যে ওয়েদার যে চেঞ্জ, এই যে পরিবর্তন, এটা তো নেচারের লয়ের উপর ডিপেন্ড করে। তাহলে পরিবর্তনগুলো স্বাভাবিক, পরিবর্তনটা চোখে পরিলক্ষিত হচ্ছে কিন্তু লয়ের এক্সিস্টেন্সে পরিলক্ষিত হচ্ছে। এটা হচ্ছে মেটাফিজিক্যাল থেকে আসছে অ্যাবস্ট্রাক্ট লজ আর রুলস আর রেগুলেশনস। আর কি বলছে লাস্ট হচ্ছে পজিটিভ স্টেজ, এটার উপর সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন কোট। পজিটিভ স্টেজ হচ্ছে সেই ধরনের সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থাটা যুক্তির উপরে ভিত্তি করে পরিচালিত হয়। তাহলে দেখো বললাম যুক্তির উপরে ভিত্তি করে পরিচালিত হয়, কারণ মানুষ বর্তমান সমাজে অনেক বেশি যুক্তি কেন্দ্রিক হয়ে পড়েছে, যুক্তি দিয়েই সবকিছুকে বিচার বিশ্লেষণ করতে চায় এবং যুক্তির উপরে ভিত্তি করেই মানুষ থেকেও চিত্রকে উপস্থাপন করতে চায়। সুতরাং সবকিছুর পেছনে রিজন সেন্ট্রিক ওরিয়েন্টেশন রিফ্লেক্টেড হচ্ছে। তাহলে কোথের আলোচনা আমরা কি পেলাম, থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল আর পজিটিভ। আমরা যে স্পেন্সার তত্ত্ব দেখি, স্পেন্সার সমাজের বিবর্তনের কথা বলতো, তোমরা চার্লস ডারউইনের নাম শুনেছো। চার্লস ডারউইন ফিজিক্যাল বিবর্তনের কথা বলেছে, অর্থাৎ ব্যক্তির শরীরের মধ্যে কিভাবে বিবর্তন হয়, ব্যক্তির জীবন কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে বড় হয়, একটা ছোট অ্যামিবা এক কোষ থেকে কিভাবে বহু কোষে রূপান্তরিত হয়, একটা শিশু ছোট যখন জন্মগ্রহণ হয় তখন ছোট, তারপরে যখন তার সাথে বড় হয় সে ম্যাচিউরড হয় এবং পরবর্তীকালে সে বৃদ্ধ হয় এবং অনেক সময় মারা যায়। তাহলে এই যে
এই যে ব্যক্তি জীবনের বিবর্তন, কোষের যে বিবর্তন, সেলের বিবর্তন, এখান থেকে স্পেন্সার কি করছে, এখান থেকে স্পেন্সার তার বক্তব্যকে আরো বেশি এলাবোরেট করছেন এবং সমাজের বিবর্তনের অ্যাসপেক্টে দেখাচ্ছেন। তিনি বলছেন যে সমাজ কিন্তু বিভিন্ন বিবর্তনের পদক্ষেপের মধ্যে দিয়ে এগিয়ে চলে। তাহলে কি পেলাম? স্পেন্সারের সমাজের বিবর্তনের মধ্যে স্পেন্সার সমাজকেও কিন্তু কোতের মতো কতগুলো ভাগে ভাগ করছেন। কি কি? সিম্পল সোসাইটি, কম্পাউন্ড, ডাবল কম্পাউন্ড এন্ড ট্রিপল কম্পাউন্ড। দেখো এখানে তুমি বুঝতে পারবে কিভাবে সমাজটা আস্তে আস্তে জটিল হয়েছে। প্রথমে সিম্পলের কথা বলছে, একদম সরল সমাজে যখন মানুষ জঙ্গলে বসবাস করতো, ভ্যাগাবনের মতো জীবনযাপন করতো, ঠিক আছে? তারপরে হচ্ছে কি কমপ্লেক্স বা কম্পাউন্ড সোসাইটি। কিন্তু সমাজ আস্তে আস্তে কিন্তু সুশৃঙ্খলিত হতে শুরু করে। সমাজে ব্যক্তি একে অপরের প্রতি দায়বদ্ধ হয় আইনের উপরে ভিত্তি করে। তাহলে এই যে কম্পাউন্ড সোসাইটির কথা বলা হচ্ছে, কম্পাউন্ড সোসাইটি অনেকগুলো গোষ্ঠীকে নিয়ে গড়ে ওঠে, ফলে স্বাভাবিকতার মধ্যেকার দায় দায়িত্ব, গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে প্রাধান্য পায়। আর কি ডাবল কম্পাউন্ড, ডাবল কম্পাউন্ড হচ্ছে সেই একটা সমাজের কথা তিনি বলছেন যে সমাজটা কম্পাউন্ড থেকে আরো বেশি অ্যাডভান্স। আর ট্রিপল কম্পাউন্ড কি বলছে? ট্রিপল কম্পাউন্ড এক্সট্রিম অ্যাডভান্স সোসাইটির কথা বলছেন, যেমন ধরো আমেরিকা, প্যারিস, ধরো মেক্সিকো, এই ধরনের সমাজ, প্রথম বিশ্বের যে দেশগুলো সেগুলোর কথা বলা হচ্ছে। কারণ দেখো তিনি সমাজের বিবর্তনকেও দেখাচ্ছেন কিভাবে জীবদের বিবর্তনের মতো। প্রথম যখন সমাজ ছিল আদিবাসী সমাজ কাঠামো, তখন তারা তো আমাদের মতো অট্টালিকায় বসবাস করতো না, আমাদের মতো দামি দামি গ্যাজেটস ফোন ইউজ করতো না। তারা কিন্তু জঙ্গলে সার্ভাইভ করতো, জঙ্গলের জীবন যাপন অতিবাহিত করতো। কিন্তু কিন্তু সমাজ যত সামনের দিকে অগ্রসর হয়ে তাহলে স্পেন্সারেরটা পাওয়া গেল। কোতের হচ্ছে কি ল অফ থ্রি স্টেজ, স্পেন্সারের হচ্ছে সোশ্যাল এভলিউশন, এখানে চারটে সমাজের কথা বলছেন। তারপরে ওয়েবার, ওয়েবার দেখো আগে কার্ল মার্কস তার আগে আসে, কার্ল মার্কসের সময়কাল হচ্ছে 1818 থেকে 83। তাহলে তারপরে হচ্ছে ওয়েবার 1864। যাই হোক, তো ওয়েবারটা দেখে নিন, তারপর মার্কস এখানে দেখবো। ওয়েবার কি বলছে? ওয়েবার আদর্শ রূপের ধরন এবং শহরের বৃদ্ধির বিশদ বিবরণকে তুলে ধরছেন। আদর্শ রূপ, আইডিয়াল টাইপের কথা বলছে। ওয়েবারের আইডিয়াল টাইপের আলোচনায় বলতে চাইছি যে আইডিয়াল টাইপ কোনগুলো? আইডিয়াল টাইপ হচ্ছে ব্যক্তি যখন দেখো সমাজে কোনো কাজ করে না, তার একটা কিন্তু বেসিক প্যারামিটারকে মাথায় রাখে, অর্থাৎ কোন ধরনের কাজের এক্সিকিউশনটা হবে। যেমন ধরো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তুমি একটা প্যারামিটার ঠিক করো যে এতটা পর্যন্ত আমার পড়াশোনা হয়েছে, আমি এতটা পর্যন্ত আমার আউটপুট দিতে পারবো বা এতটা রেজাল্ট আমি প্রত্যাশা করছি। তাহলে ব্যক্তি সবসময় কিন্তু একটা আদর্শ রূপ তুলে ধরে। বিয়ে বাড়ি যাবে, ধরো তুমি ধরো তোমাকে যতটা বেস্ট লাগে তুমি সাজছ, তাহলে সাজা বোঝার মাত্রটা অতটা বেস্টটাকে অ্যাচিভ করা, তার মানে ওটাই তো ধরো বেস্ট, বা ধরো সর্বোচ্চ নাও হতে পারে। কোনো ধরো বিয়ে বাড়ি থেকে কাউকে দেখলে সে ধরো তোমার থেকে বেশি সেজে মিলে গেছে। তাহলে বেস্ট সবসময় কি হয়? বেস্ট ব্যক্তিকে একটা মানদণ্ড দেওয়া ঠিক করে। একটা আইডিয়াল টাইপ হচ্ছে সবসময় একটা মানদণ্ড, যেটা ব্যক্তি কোনো কাজ করার ক্ষেত্রে একটা ইনিশিয়াল গাইডলাইন দেখে, একটা ইনিশিয়াল ফেজ কে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ ব্যক্তি যেখানে বুঝে উঠতে পারে যে কোন ধরনের কাজটা আমার করা উচিত বা কোন ধরনের কাজের ক্ষেত্রে কতটা এফোর্ট আমার দেওয়া উচিত। আইডিয়াল টাইপ সবসময় একটা নতুন ডাইমেনশন কে রিপ্রেজেন্ট করার কথা বলছে। 4 নম্বর কি বলছে? মার্কস শ্রেণীদ্বন্দ্বের কথা বলছে। সামাজিক পরিবর্তনের বিশ্লেষণে ঐতিহাসিক মাত্রা হিসাব, অর্থাৎ হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের কথা বলছে মার্কস। কিন্তু দেখো মার্কস যখন পড়বে, মার্কসের কথা মাথায় রাখবে যে মার্কস ইকোনমি, কনফ্লিক্ট, অর্গানাইজেশনস, এগুলো নিয়ে এই সমস্ত বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমে তিনি কি বলছেন যে কিভাবে সমাজ ব্যবস্থা পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের জ্ঞান বুদ্ধিও পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে এসছে। তাহলে মার্কসের এই যে চিন্তা ভাবনা, তাহলে মার্কস কি বলছে? মার্কস এখানে শ্রেণীদ্বন্দ্বের কথা বলছে। কিরকম দেখো, মার্কস যখন হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের কথা বলছে, তোমরা হয়তো আগে পড়েছো কিনা জানি না বা সবটা শোনা কিনা, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম বা ঐতিহাসিক বস্তুবাদে মার্কস কি বলছে যে প্রত্যেকটা সমাজ যখন কতগুলো ভাগে বিভক্ত, কি হবে?
তিনি প্রথমেই বলছেন যে প্রিমিটিভ কমিউনিজম, তারপরে তিনি বলছেন দাস সমাজ ব্যবস্থা, তারপরে বলছে সামন্ততান্ত্রিক, তারপরে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, তারপরে হলো সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই যে সমাজ ব্যবস্থাগুলোর কথা মার্কস বলল, তিনি বলছেন যে প্রথম সমাজ ব্যবস্থা অর্থাৎ প্রিমিটিভ কমিউনিজম, আদিবাসী সমাজ কাঠামো, একদম শেষ সোশিয়ালি সোসাইটি অর্থাৎ সমাজতান্ত্রিক সমাজ, এই দুটো সমাজ বাদ দিয়ে প্রত্যেকটা সমাজে কিন্তু দুটো শ্রেণী ছিল, হ্যাভস আর হ্যাভ নটস। এই দুটো শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব অনবরত লেগে চলেছে। কোনো না কোনো বিষয়, কোনো না কোনো চাহিদা, কোনো না কোনো প্রেক্ষাপটকে কেন্দ্র রেখে প্রত্যেক এই দুটো শ্রেণীর মধ্যে, সমাজের মধ্যে সবসময় দ্বন্দ্ব পরিলক্ষিত হয়। মার্কস দেখাচ্ছে যে এই দ্বন্দ্বের পরিকাঠামো কিন্তু পরবর্তী অন্য একটা সমাজ গড়ে তুলতে সহায়তা করে। অর্থাৎ দ্বন্দ্বের কাজই হলো একটা অন্য সমাজ ব্যবস্থা গড়ে তোলা। সেজন্য মার্কস বলছে যে প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য দ্বন্দ্বের প্রয়োজন রয়েছে। দ্বন্দ্বের মধ্যে দিয়ে সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়ে একটা নতুন সমাজে যাব, এবং সেই সমাজটা তত বেশি জটিল হবে আগের সমাজের তুলনায়। এই প্রসঙ্গে একটুখানি ইতিহাসের সংজ্ঞা দেখে নেওয়া যাক। ইতিহাস কি বিষয়বস্তু বা কোন কোন বিষয়ের মধ্যে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তাহলে ইতিহাস কি করছে? ইতিহাস ঐতিহাসিক প্রেক্ষাপটকে নিয়ে আলোচনা করে। যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে, ঘটে যাওয়া অতীত, সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সভ্যতার একককে কিন্তু ইতিহাস সুসজ্জিতভাবে সাজানোর ব্যবস্থা করে। সুসজ্জিত কেন? সুসজ্জিত তার কারণ হচ্ছে প্রতিটা প্রেক্ষাপটে একটা নির্দিষ্ট পর্যায় অনুযায়ী সে কিন্তু এই কাজগুলো করে। ইতিহাস অতীত সামাজিক প্রেক্ষাপটকে সুস্পষ্টভাবে অধ্যয়ন করার চেষ্টা করে। তারপরের পয়েন্টটা দেখো, ইতিহাস প্রায় অতীতের অধ্যয়ন হিসাবে সংজ্ঞায়িত করা হয়। এতক্ষণ তো যেটা বলছিলাম, তাহলে ইতিহাসের সমস্ত আলোচনার মধ্যে কিন্তু একটা অতীতের প্রেক্ষাপট রয়েছে। বর্তমান সমাজের বিষয়বস্তু ইতিহাসের বিষয়বস্তু নয়। ইতিহাস তাহলে কি নিয়ে আলোচনা করছে? ইতিহাস আলোচনা করছে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে। তাহলে ঐতিহাসিক প্রেক্ষাপটের বিষয়বস্তুগুলো কিন্তু ইতিহাসের আলোচনার মধ্যে রয়েছে। এরপরে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এগোবো। ইতিহাসের সাথে সমাজ বিজ্ঞানের সম্পর্ক করব, অ্যাজ ওয়েল অ্যাজ করব ইতিহাসের সাথে সমাজ বিজ্ঞানের পার্থক্য। এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো। তাহলে ইতিহাসের সঙ্গে সমাজ বিজ্ঞানের সম্পর্ক, কোন কোন জায়গায় ইতিহাস এবং সোশিওলজি ইন্টারকানেক্টেড, এটা বুঝতে হবে। তাহলে কি বলছে? ইতিহাস হলো নথির ভান্ডার, জ্ঞানের ভান্ডার। এটি সমাজ বিজ্ঞান সহ বিভিন্ন সামাজিক বিজ্ঞানের উপকরণ সরবরাহ করে। তাহলে ইতিহাসকে কি বলছে? জ্ঞান ভান্ডার। কেন? কারণ সমস্ত ঐতিহাসিক প্রেক্ষাপট বা ঘটনাগুলিকে কে সুসজ্জিত করে? ইতিহাস তো করে। ইতিহাসে প্রত্যেকটা ঘটনাকে সময় প্রেক্ষাপটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তাহলে ইতিহাসকে আমরা কি বলবো? স্টক অফ নলেজ, জ্ঞান ভান্ডার। তাহলে বর্তমান সামাজিক প্রেক্ষাপটকে বুঝতে হলে অতীতের সামাজিক প্রেক্ষাপটটা জানতেই হবে, যে কিরকম সমাজ কাঠামো ছিল। যখনই সেই সমাজ কাঠামোর বিশ্লেষণ করতে যাব, তার মানে আমাকে কি করতে হবে? ইতিহাসের উপর নির্ভরশীল করতে হবে। সেজন্য বলছে ইতিহাস হচ্ছে এমন একটা সমাজ ভান্ডার, যেটার উপরে কিন্তু নির্ভরশীল যদি না করি, তাহলে কিন্তু সমাজের প্রেক্ষাপটকে বোঝা কিন্তু কষ্টকর হয়ে যাবে। তারপরে কি বলছে? একজন সমাজবিজ্ঞানী সামাজিক পরিস্থিতি বোঝার জন্য ঐতিহাসিক রেকর্ড ব্যবহার করে। স্বাভাবিক, কোনো সমাজবিজ্ঞানী যদি কোনো বিষয় নিয়ে স্টাডি করতে, ধরো তুমি সাঁওতালদের কোনো কাজ করবে, ট্রাইবদের উপর, বা ধরো জারোয়াদের উপর কোনো কাজ করবে, তাহলে জারোয়াদের উপরে যদি কোনো কাজ তুমি করতে চাও, তাহলে জারোয়াদের জীবনশৈলী সংক্রান্ত পূর্ববর্তী লেখাপত্রগুলো তোমাকে জানতে হবে। সেখান থেকে তথ্য গ্যাদার করতে হবে, তার উপর রিপোর্ট, কোনো বুকস বা কোনো জার্নাল আছে কিনা সেটা খুঁজে বার করতে হবে। তারপরে সেগুলির আলোচনাগুলোর উপর ভিত্তি করে তুমি তোমার পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমাজবিজ্ঞান কিন্তু ইতিহাসের উপর নির্ভরশীল, বহুলাংশে নির্ভরশীল। তারপরে দেখা বলছে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ ছাড়া ঐতিহাসিক তথ্য অর্থহীন।
অর্থাৎ যদি ঘটনাগুলোকে ঠিকঠাকভাবে সুসজ্জিত করা না যায় বা সম্পূর্ণ সুষ্ঠু ভাষার মাধ্যমে যদি উপস্থাপন না করা হয়ে থাকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ চলে যেতে পারে। কারণ এই দুটোর মধ্যে তো সম্পর্ক রয়েছে, সমাজ এবং ইতিহাসের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। ঠিক আছে? যে ঘটনাটা আজকে ঘটে যাবে সেটাই তো ইতিহাস হয়ে যাবে। সেই ঘটনাগুলোর সুস্পষ্ট পদক্ষেপ বা বিবর্তনগুলোকে রাখার দায়িত্ব কার? সমাজের। তাহলে এই জন্য বলছে ইতিহাস আর সমাজ বিজ্ঞান একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এরপর আমরা দেখে নেব ইতিহাস এবং সমাজ বিজ্ঞানের মধ্যে পার্থক্য। দেখো দুটোর মধ্যে যেমন সম্পর্ক রয়েছে তেমনই দুটোর মধ্যে রয়েছে পার্থক্য। কি কি পার্থক্য রয়েছে? সমাজবিজ্ঞান তাদের সমস্ত জটিলতা সহ বর্তমান সামাজিক ঘটনাগুলির অধ্যয়নে আগ্রহী। অন্যদিকে ইতিহাস মানুষের অতীত ঘটনা নিয়ে কাজ করে। তাহলে কি বলছে? সমাজবিজ্ঞানের সমস্ত জটিলতা সহ বর্তমান সামাজিক ঘটনাগুলো, অর্থাৎ বর্তমানে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে সেই সমস্ত ঘটনাগুলির অধ্যয়ন কে করছে? সেই সমস্ত ঘটনাগুলির অধ্যয়ন করছে সমাজবিজ্ঞান, অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটটাকে দেখছে। বর্তমান সামাজিক প্রেক্ষাপটের পরিস্থিতিগুলোকে সমাজবিজ্ঞান আলোচনা করছে। তাহলে ইতিহাস কোনটাকে আলোচনা করবে? উল্টো। তাহলে ইতিহাস আলোচনা করবে মানুষের অতীত সমাজ ঘটনা নিয়ে। এখন প্রথমে আমরা বুঝতেই পারছিলাম যে ইতিহাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অতীত সামাজিক প্রেক্ষাপট। তাহলে ইতিহাস আলোচনা করছে অতীত সামাজিক ঘটনাগুলোকে নিয়ে, যেখানে সমাজতত্ত্ব আলোচনা করছে বর্তমান সামাজিক ঘটনাগুলোকে নিয়ে। সেকেন্ড কি বলছে? সমাজবিজ্ঞান তুলনামূলকভাবে একটি তরুণ সামাজিক বিজ্ঞান, ইতিহাস একটি প্রাচীন সামাজিক বিজ্ঞান। তরুণ কেন বলছে? তরুণ মানে এখানে যদি ইতিহাসের সাথে সমাজতত্ত্বের অরিজিন খোঁজো, উদ্ভব দেখো, তাহলে কিন্তু ইতিহাসের উদ্ভব অনেক আগে হয়েছে, তার অনেক পরে সমাজতত্ত্বের ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে আমরা কি দেখবো যে সমাজতত্ত্ব কিন্তু তুলনামূলকভাবে একটা তরুণ সামাজিক বিজ্ঞান। সেই তুলনায় ইতিহাসের যদি আমরা দেখি, ইতিহাস হচ্ছে প্রাচীনতম সামাজিক বিজ্ঞান হিসেবে পরিচিত। ৩ নম্বর কি বলছে? সমাজ বিজ্ঞান একটি বিশ্লেষাত্মক বিজ্ঞান, ইতিহাস একটি বর্ণনামূলক বিজ্ঞান। অর্থাৎ সমাজ বিজ্ঞানের আলোচনার মধ্যে রয়েছে ডেসক্রিপশন, ডেসক্রিপটিভ, বিশ্লেষণাত্মক। আর ইতিহাস হচ্ছে কি? ইতিহাসের আলোচনা হচ্ছে বর্ণনামূলক। সুতরাং সমাজ বিজ্ঞানের এই যে বিশ্লেষণমূলক চিন্তা ভাবনা আর ইতিহাসের এই যে বর্ণনামূলক চিন্তা ভাবনা, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ কোন ঘটনা কিভাবে ঘটে গেছে, পাস্ট টেন্স, ঘটে যাওয়া ঘটনাগুলোর বর্ণনা করছে বলেই ইতিহাসকে বলা হয় বর্ণনামূলক বিজ্ঞান। অর্থাৎ যে ঘটনাগুলো ঘটে গেছে অলরেডি, সেগুলোর আলোচনা আমরা পাবো। কিন্তু সমাজ বিজ্ঞান কি করছে? বিশ্লেষণ করছে। বিশ্লেষণের মধ্যে দিয়ে পরিস্থিতিকে আরো সর্ট আউট করার চেষ্টা করছে, কোনো বিষয় কি সম্বন্ধে আরো বেশি জ্ঞান সংগ্রহ করার চেষ্টা করছে। সেই জন্যই বলছে যে সমাজতত্ত্বের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশ্লেষাত্মক। তারপরে সমাজবিজ্ঞান প্রকৃতিতে বিমূর্ত, অন্যদিকে কি বলছে? অন্যদিকে ইতিহাস হচ্ছে কংক্রিট বা মূর্ত। কেন সমাজ বিজ্ঞানকে বিমূর্ত কেন বলছে? বিমূর্ত মানে হচ্ছে চোখে দেখা যায় না, অর্থাৎ রুলস, রেগুলেশনস, ইমোশনস, এই সমস্ত বিষয় যেগুলো সমাজতত্ত্বের আলোচনার মধ্যে ফুটে ওঠে, দেখো সেগুলো কিন্তু চোখে দেখা যায় না, ফিল করা যায়, চোখে দেখতে পাচ্ছি না। কিন্তু ইতিহাস কংক্রিট কেন? তাহলে ইতিহাসে যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে, ঘটে যাওয়া ঘটনাগুলোর বিবর্তন বা ব্যাখ্যা কিন্তু ইতিহাসে পাবো। এবং ঐতিহাসিক মনুমেন্ট, সৌধগুলো কিন্তু সবই ইতিহাসের চিত্রকে রিফ্লেক্ট করে, ইতিহাসের উপস্থিতিকে রিফ্লেক্ট করছে।
তারপরে দেখো, সমাজ বিজ্ঞান একটি সাধারণীকরণ, জেনারেলাইজিং বিজ্ঞান, ইতিহাস একটি স্বতন্ত্র বিজ্ঞান। সমাজতত্ত্বের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটা সাধারণ সূত্রকে প্রণয়ন করা, যাতে কম বেশি প্রত্যেকটা মানুষের জীবনে তার প্রভাব পড়বে। ইট শুড বি মোর এসেনশিয়াল টু এফেক্টিং মোস্ট অফ দ্য পিপল। তাহলে এমন একটা ডিসিশনস নেওয়ার চেষ্টা করে, সেটা বলছে জেনারেলাইজড, সাধারণীকৃত সমাজ বিজ্ঞান, বৃহত্তর প্রেক্ষাপট থেকে বিষয়টাকে দেখার চেষ্টা করছে। তাহলে যত বেশি মানুষের উপকার লাগবে সেই বিষয়টা সমাজতত্ত্বের আলোচনার বিষয়বস্তুর মধ্যে পাবে, জেনারেলাইজড। আর ইতিহাসে কি বলবে? ইতিহাস একটা স্বতন্ত্র বিজ্ঞান। ইতিহাসকে বলা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজিং বিজ্ঞান, স্বতন্ত্র। অর্থাৎ ইতিহাস অন্য কারোর উপর নির্ভরশীল নয়, কারণ এটি ঘটনাগুলোর অধ্যয়ন করে বলে, ঠিক আছে, এর প্রেক্ষাপট কিন্তু বাকির থেকে ভিন্ন। তারপরে কি বলছে? তারপরে বলছে সমাজ বিজ্ঞান সমাজতাত্ত্বিক পদ্ধতি অনুসরণ করে এবং ইতিহাস সময়ের ক্রম অনুসারে মানুষের ঘটনা অধ্যয়ন করে। তাহলে সমাজ বিজ্ঞান কি করছে? সমাজতাত্ত্বিক পদ্ধতি অনুসরণ করে। অর্থাৎ সমাজতত্ত্বের আলোচনায় কোনো গবেষণা বা ক্ষেত্র বা তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন মেথড বা পদ্ধতির ব্যবহার রয়েছে। এই সমস্ত পদ্ধতিগুলোকে উপস্থাপন করার দায়িত্ব, এই পদ্ধতিগুলোর অ্যাসপেক্টে সমাজকে তুলে ধরার দায়িত্বও কিন্তু সমাজতত্ত্বের। কিন্তু ইতিহাসের প্রেক্ষাপট যদি দেখি, তাহলে দেখি ইতিহাস সময়ের সাথে সাথে কিন্তু কি করে মানুষের ঘটনাকে অধ্যয়ন করে, কোনো ঘটনা কিভাবে ঘটে যাচ্ছে, এগুলো ইতিহাসের পাতায় মধ্যে লিপিবদ্ধ হয়। কারণ ঘটে গেছে মানে হচ্ছে অলরেডি পাস্ট টেন্স, হ্যাপেন্ড, মানে এক্সিস্টেন্স আছে, উপস্থিতি আছে, তবেই তো ঘটেছে। তাহলে উপস্থিতি আছে না, বলছে যে কংক্রিট এক্সিস্টেন্স আছে বলে। তাহলে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিবর্তন, ঘটে যাওয়া ঘটনাগুলোর অধ্যয়নের মধ্যে পাবো। সেজন্য বলছে যে এটা ক্রম অনুসারে সাজানো থাকে। ইতিহাস হচ্ছে একটা খুব, সেজন্য স্বতন্ত্র বিজ্ঞান, এটা নিজস্ব প্রেক্ষাপটকেই সামনে রাখে। আর কি? আর ইতিহাস হচ্ছে ক্রম অনুসারে সাজানো, অর্থাৎ সময়ের প্রেক্ষাপট ধরে ধরে ঘটনাগুলো অধ্যয়ন করে, সময় ধরে সাজানো থাকে। অর্থাৎ সময়ের প্রেক্ষাপট যদি না জানা হয়, তাহলে ইতিহাসের ঘটনাগুলোকে অধ্যয়ন করা কিন্তু কখনোই সম্ভবপর হবে না। এরপরে দেখো টপিকটা বলছে অর্থনীতি। তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু, ইতিহাস সংক্রান্ত আলোচনা, ইতিহাসের সাথে সমাজতত্ত্বের সম্পর্ক, ইতিহাসের সাথে সমাজতত্ত্বের পার্থক্য। আমরা এবার একটু দেখে নেব অর্থনীতির সাথে সমাজ বিজ্ঞানের কি সম্পর্ক এবং পার্থক্য রয়েছে। দেখো বলছে কি কি সম্পর্ক রয়েছে। অর্থের প্রয়োজন আছে, বলো অর্থ ছাড়া কোনো কাজ সম্ভব না, অর্থাৎ অর্থ ছাড়া কোনো কাজই গতি পাবে না। অর্থনীতি ব্যক্তিদের বস্তুগত কল্যাণের সাথে সম্পর্কিত। বস্তুগত কল্যাণ অর্থাৎ অবজেক্টিভ এলিমেন্টকে একটা ইম্পর্টেন্স দেয়, যেগুলো ব্যক্তির চাহিদাগুলোর পরিপূরণ ঘটাবে। অবজেক্টিভ এলিমেন্টের গুরুত্ব অর্থনীতিতে বেশি। আর সাধারণ মানুষের কল্যাণ সাধনের জন্য অর্থনীতি সব সময় সব সামাজিক বিজ্ঞান এবং বেশিরভাগ সমাজ বিজ্ঞান থেকে সাহায্য নেয়। অর্থাৎ ব্যক্তি জীবনকে কল্যাণ সাধনের ক্ষেত্রে, ব্যক্তির অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানোর ক্ষেত্রে তার সামাজিক অবস্থানকে জানতে হবে। তাহলে অর্থনীতি সেভাবে কিন্তু সমাজতত্ত্বের উপর নির্ভরশীল। ২ নম্বর কি বলছে? নিজস্ব বোধগম্যতার জন্য অর্থনীতি সমাজ বিজ্ঞানের সাহায্য নেয় এবং তার উপর নির্ভর করে। যদি সমাজে অর্থনৈতিক উন্নয়ন থাকে, যদি সমাজে অর্থনৈতিক উন্নয়নে কি হবে? অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপট ধরে কিন্তু সমাজকে দেখো রিফ্লেক্ট করছে। কারণ ধরো অর্থনীতি এবং সমাজ, সমাজ একটা বৃহত্তর প্রেক্ষাপট, তার একটা অংশ হচ্ছে অর্থনীতি। তাহলে সমাজের কোনো কাজের বাস্তবায়নের ক্ষেত্রে অর্থনীতি লাগবেই। অর্থনীতি দেখো পুরো প্রত্যেকটা ব্যক্তির জীবনকে প্রভাবিত করে। তাহলে ব্যক্তির জীবনে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, মুদ্রাস্ফীতি থেকে দারিদ্র্য, বেকারত্ব, এই সমস্ত ঘটনাগুলো কোথাও না কোথাও অর্থনীতির দ্বারাই প্রভাবিত হচ্ছে। আর এই বিষয়ে যদি প্রপার ইনফরমেশন বা তথ্য তুলে ধরতে হয়, তাহলে কিন্তু অর্থনীতিকে সমাজ বিজ্ঞানের উপর নির্ভরশীল করতে হবে।
বা ভাইস ভার্স সমাজ বিজ্ঞানগুলো কিন্তু অর্থনীতির উপর নির্ভরশীল, অর্থাৎ ব্যক্তির অর্থনৈতিক জীবনশৈলী, তার অর্থের ইনকাম, তার উপার্জন, তার ব্যয়, আয়, এই সবই চিত্রের মধ্যে দিয়ে একটা ব্যক্তির ওভারঅল সামাজিক জীবনধারাকে বোঝা যায়, তার এক্সপেন্ডিচারের স্ট্রাকচারটাকে বোঝা যায়। তাহলে এখানে দেখো ৩ নম্বর পয়েন্টটা দেখো, যখন সমাজে অর্থনৈতিক সমস্যা থাকে, মুদ্রাস্ফীতি, দারিদ্র্য, বেকারত্ব, তখন অর্থনীতিবিদরা সাধারণত সমাজ বিজ্ঞানের সাহায্য নেয় এবং সেই নির্দিষ্ট সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বিবেচনা করে। মুদ্রাস্ফীতি, দারিদ্র্য, বেকারত্ব, এই যে সমস্ত সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে কি করে, এই সমস্যাগুলোকে অর্থনীতিগুলোকে তুলে ধরতে চায়, তার পেছনে কারণগুলোকে তুলে ধরতে চায়। তাহলে এই কারণগুলোকে যদি তুলে ধরতে হয়, তাহলে কিন্তু সমাজ বিজ্ঞানের সাহায্যের প্রয়োজন রয়েছে। ওয়েবার কি বলছে? দেখো, ওয়েবার, ভিলফ্রেটো, প্যারেটো প্রভৃতি সমাজবিজ্ঞানীরা অর্থনীতি এবং সমাজের উপরে ব্যাপক এবং কঠোর গবেষণা করেছেন, যা পরবর্তীতে অর্থনীতির জন্য অনেক উপকারী। অর্থাৎ এই সমস্ত সোশ্যাল সায়েন্টিস্টরা বা সমাজবিজ্ঞানীরা কি করছে, অর্থনীতির উপরে ভিত্তি করে সমাজের পরিকাঠামোকে উপস্থাপন করেছে। যেমন ধরো, ওয়েবারের প্রোটেস্ট এথিক এন্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম, প্যারেটো দ্য ফিলসফি অফ মানি। তাহলে এই যে সমস্ত তাত্ত্বিক প্রেক্ষাপটগুলো অর্থনীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাহলে সমাজ এবং অর্থনীতির মধ্যেকার নিগূঢ় সম্পর্ক, এটা দুই পক্ষকেই সাহায্য করে, অর্থনীতিকেও সাহায্য করে, আবার সমাজতত্ত্বকেও সাহায্য করে। তারপরে কি বলছে, যে কোনো অর্থনৈতিক সমস্যার সাধারণীকরণ সমাজ বিজ্ঞান দ্বারা সংগৃহীত বা প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে। অর্থাৎ অর্থনৈতিক সমস্যার সাধারণীকরণ, অর্থাৎ খুব সাধারণ সাধারণ ঘটনাগুলোকে যদি জেনারেলাইজ ফর্মে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে কিন্তু সমাজতত্ত্বের সাহায্য লাগবে। কারণ ধরো, মুদ্রাস্ফীতি বা দারিদ্র্য বা বেকারত্বের মতো বিষয়বস্তুকে যদি তোমাকে যথার্থভাবে বিশ্লেষণ করতে হয় বা তুলে ধরতে হয়, তাহলে কিন্তু সমাজতত্ত্ব প্রেক্ষাপট রয়েছে। যে কারণ বেকারত্ব, দারিদ্র্য, এগুলো সব জায়গায় একই রকম ভাবে উপস্থাপিত হয় না। আবার এগুলোকে সমাজতত্ত্ব কিভাবে বিশ্লেষণ করছে, এই আলোচনাটা যথেষ্ট প্রাসঙ্গিকতার দাবি রাখে। দেখো, এখানে একটা জিনিস বলা হয়েছে যে শুধুমাত্র অর্থনীতি সমাজতত্ত্বের উপর নির্ভরশীল এমন নয়, অর্থনীতিও কিন্তু সমাজ বিজ্ঞানের উপর নির্ভরশীল থাকে। কি বলছে, অর্থনীতি সমাজতাত্ত্বিক জ্ঞানকে ব্যাপকভাবে সমৃদ্ধ করে। অর্থাৎ সমাজতত্ত্বের যে জ্ঞান বা পরিকাঠামো রয়েছে, এটা কিন্তু সমৃদ্ধ করে। কারণ যত বেশি অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, অর্থনৈতিক বিষয়গুলোকে আলোচনা করা প্রাসঙ্গিক হয়ে ওঠে। সুতরাং সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে অর্থনীতি রয়েছে, সেই ক্ষেত্রগুলোর বিশ্লেষণ করতে হলে অর্থনৈতিক সম্পর্কটাকেও কিন্তু খুব নিগূঢ়ভাবে প্রাধান্য দিতে হবে। কি তারপরে কি বলছে, কিছু গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা যেমন যৌতুক, আত্মহত্যা ইত্যাদি অর্থনৈতিক সাহায্য ছাড়া সমাজতাত্ত্বিক ভাবে বিশ্লেষণ করা যায় না। অর্থাৎ কোনো ব্যক্তি ধরো অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে আত্মহত্যার পথ বেছে নিল, বা ধরো বিবাহ ক্ষেত্রে যৌতুককে কেন্দ্র করে সমস্যা বা যৌতুকের জন্য বিবাহ না হওয়া, বা বিয়েটাকে সুস্থ সুন্দর রাখার জন্য যৌতুক দেওয়া, এই প্রত্যেক জায়গাতেই অর্থনীতির একটা সম্পর্ক রয়েছে। সুতরাং এই ছোট্ট ছোট্ট সামাজিক ঘটনা বা বৃহত্তর ঘটনাগুলোকে যদি দেখতে হয়, তাহলে অর্থনীতির ক্ষেত্রটাকে একটা প্যারামিটার হিসেবে রাখতে হবে। তাহলে প্যারামিটার হিসেবে যখনই রাখবো, তখনই কিন্তু সমাজতত্ত্ব কি করছে, এগুলোকে দ্বারা ফাইন টিউন করছে। অর্থাৎ অর্থনীতি যখন বিশ্লেষণ করছে কিভাবে দারিদ্র্য বা আত্মহত্যা
আর কজগুলোকে সমাজতত্ত্ব কিন্তু সেগুলোকে তার আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত করছে এবং দেখছে যে কিভাবে এই সমস্ত ক্লজগুলো সত্যি প্রাসঙ্গিক হিসাবে উঠে আসছে কিনা। তারপরে বলছে দেখো আমরা বলতে পারি যে অর্থনীতি সমাজ বিজ্ঞানের একটি অংশ এবং অর্থনীতির সাহায্য ছাড়াই সমাজ বিজ্ঞানীরা অনেক সামাজিক সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবে না। তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা দেখছি যে দেখো বলছে সমাজ বিজ্ঞানের একটা অংশ অর্থনীতি। স্বাভাবিক, একটু বলছিলাম যে সমাজতত্ত্ব বৃহত্তর সমাজ নিয়ে আলোচনা করে আর সেখানে অর্থনীতি আলোচনা করছে একটা ক্ষুদ্র বিষয় নিয়ে। বৃহত্তর সমাজে একটা ক্ষুদ্র পার্ট নিয়ে আলোচনা করার জন্য সবসময় কিন্তু দেখো অর্থনীতি আর সমাজতত্ত্বের মধ্যে একটা সম্পর্ক রয়ে গেছে। সুতরাং ওই ক্ষুদ্র পার্টটাকে যদি বিশ্লেষণ করতে হয় তাহলে কিন্তু সমাজতত্ত্বকে অর্থনীতির প্রয়োজন আলোচনার প্রাসঙ্গিকতা রাখতে হবে। কারণ এই ক্ষুদ্র পার্টটা শুধু ক্ষুদ্র নয়, এর সাথে প্রত্যেকটা জায়গায় লিংক রয়েছে। অর্থ ছাড়া কোনো কাজই হবে না। বাজারের মুদিখানা থেকে শুরু করে কোনো একাডেমিক ডিগ্রি, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু অর্থের প্রয়োজন রয়েছে। সুতরাং সেই দিকটাকে যদি আত্মস্থ করতে হয়, সেই দিকটাকে যদি বুঝতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু অর্থনীতির উপরে নির্ভরশীলতা বাড়াতে হবে। সেজন্যই বলছি যে সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলোকে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি। অর্থাৎ এগুলোর প্রত্যেকটার মধ্যে একটা যোগসূত্র রয়েছে, প্রত্যেকটার মধ্যে অনেক বিষয়বস্তুগত ধারাবাহিকতার মধ্যে একটা সাধারণ চিত্র ফুটে উঠেছে, যা কম বেশি প্রত্যেকটা সোশ্যাল সায়েন্সেই পড়তে হয়। যেমন ধরো মার্কসে যদি আমরা তত্ত্বগুলোর কথা ভাবি, মার্কসিয়ান তত্ত্বগুলো কিন্তু কম বেশি প্রত্যেকটা সোশ্যাল সায়েন্সের সাবজেক্টের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। মার্কসকে প্রত্যেকটা সোশ্যাল সায়েন্সের সাবজেক্টে পড়তে হয়েছে, কারণ মার্কস একটা ডাইভার্সিফাইড বিষয় নিয়ে আলোচনা করেছে। তাই অর্থনীতির প্রেক্ষাপটটাই যখন আলোচনা করবো তখন তো অর্থের বিষয়টাও চলে আসে। দেখো এখানে বলছে যে অর্থনীতিবিদরা অনুন্নত দেশগুলিতে অর্থনৈতিক উন্নয়নের সমস্যা নিয়ে তাদের গবেষণায় সমাজ বিজ্ঞানের সাথে কাজ করে। অর্থনীতিবিদরা কি করছে? অনুন্নত দেশগুলিতে উন্নয়নের সমস্যা নিয়ে তাদের গবেষণার সমাজ বিজ্ঞানের সাথে কাজ করে। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন বৃহত্তর প্রেক্ষাপটে অর্থনৈতিক উন্নয়নের সমস্যাগুলোকে দেখছে, আর সেই সমস্যাগুলো কোথায় কাজে লাগবে? সমাজতত্ত্বে কাজে লাগবে। ধরো বেকারত্ব বা ধরো দারিদ্রতা, এখানে দেখো অর্থনীতির একটা সম্পর্ক রয়েছে। তাহলে বর্তমান প্রেক্ষাপটে দারিদ্র্যের চিত্র বা বেকারত্বের চিত্রকে বুঝতে হলে আমাকে অর্থনৈতিক সম্পর্কটা বুঝতেই হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রগুলো কিভাবে এটাকে প্রভাবিত করছে, কোন কোন খাতে অর্থনৈতিক কত ব্যয় রয়েছে, এইগুলো কিন্তু আলোচনা এখানে ফুটে উঠবেই, আসবেই। এরপরে দেখো সমাজবিজ্ঞান এবং অর্থনীতির মধ্যে পার্থক্য। পাঁচটা পার্থক্য এখানে আলোচনা করব। সমাজবিজ্ঞান প্রাথমিকভাবে সমাজ এবং সামাজিক সম্পর্ক অধ্যয়ন করে, যেখানে অর্থনীতি সম্পদ এবং পছন্দ অধ্যয়ন করে। অর্থাৎ সমাজতত্ত্বের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমাজ সামাজিক সম্পর্ক, অর্থনীতির আলোচনার বিষয়বস্তু হচ্ছে অর্থনৈতিক সম্পদ সম্পর্ক পছন্দগুলো। ২ নম্বর কি বলছে? সমাজবিজ্ঞান সমাজের একটি অংশ এবং সমাজবিজ্ঞান সমাজে একটা তরুণ সামাজিক বিজ্ঞান, যেখানে অর্থনীতি তুলনামূলকভাবে সমাজতত্ত্বের থেকে পুরনো। তাহলে ইতিহাসের ক্ষেত্রেও দেখো এই পয়েন্ট আমরা পেয়েছি। ইতিহাসের ক্ষেত্রেও পেলাম যে সমাজতত্ত্ব কিন্তু ইতিহাস থেকে অনেক বেশি নবীন, আবার ইতিহাস হচ্ছে সমাজতত্ত্বের থেকে অনেক বেশি প্রবীণ। আবার এখানেও এই পয়েন্টটা আসলে একটা পয়েন্ট তোমার দু জায়গার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে গেল। সমাজ বিজ্ঞানকে একটি বিমূর্ত বিজ্ঞান হিসেবে বিবেচনা করা হয়, যেখানে অর্থনীতিতে একটি কংক্রিট বিজ্ঞান। এই পয়েন্টটা ইতিহাসের ক্ষেত্রেও রয়েছে।
সুতরাং সমাজ বিজ্ঞানকে একটা বিমূর্ত বিজ্ঞান বলছে, অ্যাবস্ট্রাক্ট এন্টিটি। কিন্তু অর্থনীতির মধ্যে কি রয়েছে? অর্থনীতির মধ্যে একটা অবজেক্টিভ রিলেশনশিপ আছে। 4 নম্বর কি বলছে? সমাজ বিজ্ঞান সাধারণত সামাজিক বিজ্ঞানের সমস্ত দিক নিয়ে কাজ করে, যেখানে অর্থনীতি সমাজ বিজ্ঞানের নির্দিষ্ট দিকগুলো নিয়ে কাজ করে। তাহলে কি পেলাম? সমাজের সমস্ত দিক নিয়ে আলোচনা করছে কে? সমাজতত্ত্ব। আর অর্থনীতি কি করছে? সমাজ বিজ্ঞানের কতগুলো নির্দিষ্ট দিক নিয়ে কাজ করছে। নির্দিষ্ট দিক নিয়ে কাজ করছে ইকোনমি, এবং বৃহত্তর সামাজিক প্রেক্ষাপট নিয়ে কাজ করছে সোশিওলজি। তারপরে কি সমাজ বিজ্ঞানের একটি খুব বিস্তৃত পরিধি রয়েছে, যেখানে অর্থনীতির পরিধি খুব সীমিত, স্বাভাবিকভাবে, কারণ সমাজতত্ত্ব বৃহত্তর সমাজ নিয়ে আলোচনা করে, তার এক্সপ্যানশনটা অনেক বড় বা তার পরিধিটা অনেক বড়। কিন্তু যদি আমরা সরি অর্থনীতির প্রেক্ষাপটটা থেকে দেখো, ইকোনমিক রিলেশনশিপ, ইকোনমিক্যাল পার্সপেক্টিভটা দেখছি ছোট। সমাজে একটা ইউনিট হচ্ছে ইকোনমি, তাহলে ইকোনমিক্যাল অ্যাসপেক্টটাকে নিয়ে ডিল করছে কিন্তু অর্থনীতি। তাহলে অ্যাজ কম্পেয়ার টু দ্য সোশিওলজিক্যাল ডাইমেনশনস, ইকোনমিক বা ইকোনমিক্স বা অর্থনৈতিক ডাইমেনশনটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। সুতরাং তাহলে কি বুঝলাম? সমাজ বিজ্ঞান এবং অর্থনীতির মধ্যে কিন্তু একটা পার্থক্যের বাতাবরণ রয়েছে, এবং এখানে পার্থক্যগুলো কিন্তু অনেকগুলো বিষয়। দেখো এখানে যে পার্থক্যগুলো আলোচনা হলো, এখানে তুমি বুঝতে পারলে যে অনেকগুলো পার্থক্য কিন্তু তোমার ইতিহাসের সাথে সমাজের পার্থক্যের মধ্যে সিমিলারিটি রয়েছে। তাহলে পরীক্ষায় সবকটা পার্থক্যের আর সম্পর্কে যদি চিত্র তোমার কাছে স্পষ্ট থাকে, তাহলে ডেফিনেটলি কোনো অ্যান্সার গুলো না লিখে আসা হবে না। এর পরের স্লাইডে আসি আমরা। তাহলে আর কি পার্থক্য রয়েছে? সমাজবিজ্ঞান ব্যক্তিদের সামাজিক ক্রিয়াকলাপের সাথে সম্পর্কিত, যেখানে অর্থনীতি তাদের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে সম্পর্কিত। খুব সাধারণ সাধারণ দেখো ডেফিনিশন গুলো, খুব সাধারণ সাধারণ পয়েন্টস গুলো এখানে বলা হয়েছে, যাতে আর তোমাদের মেমোরাইজ করতে সুবিধা হয়। খুব সাধারণ কতগুলো পয়েন্ট। সমাজবিজ্ঞান ব্যক্তিদের সামাজিক সম্পর্কগুলোকে দেখছে, সোশ্যাল ওরিয়েন্টেড রিলেশনশিপ। আর অর্থনীতি কি বলছে? অর্থনীতি সেই সম্পর্কগুলো দেখছে যেগুলোর মধ্যে ইকোনমিক্যাল পার্সপেক্টিভ রয়েছে, ইকোনমিক্যাল ফাইন টিউন রয়েছে। সেকেন্ড কি বলছে? সমাজকে সমাজবিজ্ঞানের অধ্যয়নের একটা একক হিসাবে অধ্যয়ন করা হয়। তাহলে সমাজবিজ্ঞানের অধ্যয়নের একটা ইউনিট হচ্ছে কি? সোসাইটি। আর ব্যক্তিকে অর্থনীতি অধ্যয়নের একক হিসেবে অধ্যয়ন করা হয়। তাহলে ইকোনমিক্সের ইউনিট হচ্ছে ব্যক্তি, কারণ ব্যক্তিরই তো ইকোনমিক্যাল অ্যাসপেক্টটাকে ডিল করে। তাহলে ইকোনমিক্যাল সিচুয়েশনস গুলোর জন্য ব্যক্তি খুব এসেনশিয়াল একটা ফ্যাক্টর। আর সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে সমাজ একটা খুব বড় এসেনশিয়াল ফ্যাক্টর, ব্রডার অ্যাসপেক্ট। দুর্খেমিয়ান পার্সপেক্টিভ থেকে দেখলে তোমরা বুঝবে দুর্খেম কিভাবে সোসাইটিকে একটা বড় ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করেছেন, সব জায়গাতে সোসাইটির ক্যারেক্টারিস্টিক সবসময় এভলভ করার চেষ্টা করেছেন। আবার যদি পদ্ধতিগত দিক থেকে দেখার চেষ্টা করি, টেকনিক, রিসার্চ মেথড এবং টেকনিককে যখন আমরা দেখব, তখন আমরা কি দেখব? তখন দেখব সেখানেও কিন্তু তোমার সোশিওলজি এবং ইকোনমিক্স এর মধ্যে পার্থক্য রয়েছে। সমাজ বিজ্ঞান এবং অর্থনীতির মধ্যে সোসাইটিতে কাজকে এক্সিকিউট করার ক্ষেত্রে যে মেথড বা টেকনিক, সেখানেও পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তাহলে খুব জেনারেল জেনারেল যে সমস্ত পার্থক্যগুলো পেলাম, যেমন হচ্ছে যে প্রবীণ নবীন, জেনারেলাইজেশন পার্টিকুলারিজম, ইকোনমিক রিলেশন সোশ্যাল রিলেশনস, বৃহত্তর প্রেক্ষাপট ক্ষুদ্র প্রেক্ষাপট, কৌশলগত পৃথকতা, ইউনিট কেন্দ্রিক পৃথকতা, এগুলো সব হচ্ছে সোশিওলজি এবং ইকোনমিক্স এর মধ্যে পার্থক্য সংক্রান্ত বিষয়বস্তু। তাহলে দেখো আজকের যে আলোচনা, আজকের যে টপিক, সেখানে কিন্তু আমরা
সোশিওলজি এবং ইকোনমিক্স এর মধ্যে সম্পর্ক এবং পার্থক্যগুলোকে দেখেছি, ইতিহাসের সাথে সম্পর্ক এবং পার্থক্য দেখেছি, এবং এই যে সম্পর্কের পার্থক্যের যে বাতাবরণ, এখান থেকে আমরা কি বুঝলাম যে প্রত্যেকটা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট বা বিষয়বস্তুগুলির মধ্যে কিন্তু সম্পর্ক এবং পার্থক্য রয়েছে। এগুলো কিন্তু আমাদেরকে গভীরভাবে অধ্যয়ন করতে হবে। যদি আমরা সেগুলোকে গভীরভাবে অধ্যয়ন না করি, তাহলে কিন্তু পুরো সমাজ কাঠামোর অধ্যয়ন কখনোই সম্ভব নয়। কারণ পুরো সমাজ কাঠামোকে আমাদের কি করতে হয়? পুরো সমাজ কাঠামোকে অধ্যয়ন করতে হলে সমাজের প্রত্যেকটা ইউনিটকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। যেমন ধরো ইতিহাসের ক্ষেত্রে কি করলাম আমরা? ইতিহাস কিভাবে অরিজিন হয়েছে, ইতিহাসের বিষয়বস্তু কি, সমাজতত্ত্বের বিষয়বস্তু কি, তার অরিজিন সমাজতত্ত্বের আমরা অলরেডি পড়ে ফেলেছি। যেহেতু এই দুটোই সমাজ বিজ্ঞান, এই দুটো কোন কোন বিষয়বস্তুকে নিয়ে আলোচনা করে, এবং এই দুটো সমাজ বিজ্ঞানের মধ্যে কোন কোন বিষয়ে পার্থক্য রয়েছে, এবং দেখো পার্থক্যের আলোচনা করতে গিয়ে তোমরা দেখতে পাবে যে ইতিহাস এবং সমাজতত্ত্বের পার্থক্যর সাথে সমাজ বিজ্ঞান এবং অর্থনীতির মধ্যেকার যে পার্থক্যগুলো রয়েছে, এগুলোর মধ্যে অনেক জায়গায় সিমিলারিটি রয়েছে। যেমন দেখো এখানে যে ইতিহাস এবং সমাজ বিজ্ঞান এবং অর্থনীতির মধ্যে যে পার্থক্য, আর এখানে ধরো ইতিহাস ও সমাজ বিজ্ঞানের মধ্যে পার্থক্য, কি কি পেলাম? তাহলে মিলগুলো পাচ্ছি কোথায়? একটা হচ্ছে তরুণ সামাজিক বিজ্ঞান, তাহলে সমাজতত্ত্ব তরুণ সামাজিক বিজ্ঞান ইতিহাসের থেকেও অর্থনীতির থেকেও, সেই তুলনায় ইতিহাস এবং অর্থনীতি এই দুটোই হচ্ছে কিন্তু সমাজতত্ত্বের থেকে অনেক আগে উদ্ভূত হয়েছে। আর কি? আর হচ্ছে সমাজবিজ্ঞান সবসময় সমাজের অধ্যয়ন করে। ইতিহাসের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি দেখবো? শুধু এটাকে ডিফাইন করে নেবে। ইতিহাসের সঙ্গে যখন পার্থক্য করবে তখন দেখবে সমাজ বিজ্ঞান বর্তমান সমাজে অধ্যয়ন করে, ইতিহাস পৌরাণিক সমাজ বা ঘটে যাওয়া সমাজগুলোকে নিয়ে অধ্যয়ন করে। ইতিহাস সময়ের প্রেক্ষাপটে ঘটনাগুলোকে সুসজ্জিত করে, অন্যদিকে সমাজতত্ত্ব বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে ঘটনাগুলিকে মানুষের কাছে বোধগম্য করে তোলার চেষ্টা করে। তারপরে দেখো যখন আমরা অর্থনৈতিক প্রেক্ষাপটে ঢুকবো, তখন দেখো অনেকগুলো খুব এসেনশিয়াল ফ্যাক্টর রয়ে গেল। সেটা হচ্ছে যে দেখো বিমূর্ত বিজ্ঞান, আগেও পড়েছিলাম বিমূর্ত বিজ্ঞানটা, এখানেও দেখো বিমূর্ত বিজ্ঞানের কথা বলা হচ্ছে, এবং কংক্রিট বিজ্ঞান বলা হচ্ছে অর্থনীতিকে, কংক্রিট বিজ্ঞান ছিল ইতিহাসও, দুটো ক্ষেত্রে একই পয়েন্ট চলে যেতে পারে। সমাজ বিজ্ঞানের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে সমাজ, আর অর্থনীতি আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু অর্থ, পারসেপশন, ব্যক্তি। দেখো সমাজতত্ত্ব এবং অর্থনীতির মধ্যে সম্পর্ক যেমন রয়েছে, পার্থক্য তোমরা দেখলে রয়েছে, ইতিহাসে যেমন পার্থক্য রয়েছে, পার্থক্য কিন্তু এক্ষেত্রেও রয়েছে। এই যে সমাজ বিজ্ঞানগুলো, এই সমাজ বিজ্ঞানগুলোকে অধ্যয়ন করার কেন প্রয়োজন? কারণ দেখো সমাজতত্ত্বের যে পরিধি, সমাজতত্ত্বের এই যে স্বতন্ত্র পরিধি রয়েছে, এই পরিধিকে যদি উপলব্ধি করতে হয়, তাহলে সমাজতত্ত্বের পরিধিকে যদি উপলব্ধি করতে হলে কিন্তু সার্বিক প্রেক্ষাপটকে বুঝতে হবে, এবং তখন অন্যান্য সমাজ বিজ্ঞানগুলো আলোচনা প্রাসঙ্গিক হয়ে ওঠে। না জানলে কোনো সামাজিক ঘটনা অধ্যয়ন বা বিশ্লেষণ খুবই কষ্টকর হয়ে উঠবে, কারণ সোশিওলজিক্যাল নলেজ বা জ্ঞান সবসময় কিন্তু চেঞ্জেবল, পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিকে বুঝতে হলে কিন্তু সমাজের উপরে বিস্তৃত পদক্ষেপ প্রয়োগ করতে হবে। আবার সমাজ বিজ্ঞানের হাত ধরেই দেখো অর্থনীতির মধ্যে একটা সমৃদ্ধি করেছে। দেখো একটা বৃহত্তর শহর রয়েছে, সমাজ, বিশাল সমাজ,
তোমরা হয়তো রেসিডেন্ট ইভিল বলে একটা মুভিটা আছে, ইংলিশ দেখতে পারো। সেখানে আমার প্রথমেই দেখাচ্ছে না আমব্রেলা সিটি, হিউজ শহর ফাঁকা রয়ে গেছে। তাহলে সেখানে ধরো অট্টালিকা, বাড়ি ঘর, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব রয়েছে, কিন্তু একটা জিনিসের অসম্পূর্ণতা রয়েছে, সেটা হচ্ছে মানুষ। যদি মানুষ না থাকে এই সমস্ত বিষয়বস্তুগুলোর ব্যাখ্যা অহেতুক। কারণ মানুষ যেখানেই থাকবে সেখানেই সে সমাজ গড়ে তুলবে, আর সমাজ গড়ে তোলা মানেই হচ্ছে সেখানে সমাজ বিজ্ঞান এবং ইতিহাসের মতো ঘটনাগুলোর পুনরুজ্জীবন ঘটানো। তার কারণ হচ্ছে যে যে সমাজগুলো গড়ে ওঠে, ধরো আদিবাসী সমাজ যদি গড়ে ওঠে, প্রত্যেকটা সমাজ কতগুলো জিনিসকে ফুলফিল করে, কতগুলো বেসিক চাহিদা ফুলফিল করে। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেক্স, তারপরে ধরো তোমার সেল্টার, প্রপার সেল্টার, এডুকেশন, এগুলো সব কিন্তু প্রয়োজন ব্যক্তির, এবং এই প্রয়োজন এগুলোকে প্রোভাইড করবে কে? এগুলোকে প্রদান করবে সমাজ। তাহলে সমাজের একটা প্রয়োজন রয়েছে, কিন্তু এগুলো কিভাবে প্রমাণ করবে? এগুলোর সাথে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক, এগুলোর সাথে রয়েছে অর্থনৈতিক সম্পর্ক। এই সম্পর্কগুলোর প্রেক্ষাপটটাকে বুঝতে হবে। তাহলে অর্থনীতি কিভাবে এইসব সম্পর্কগুলো দেখছে, একটা ব্যক্তির এডুকেশন লাইফে বা এডুকেশনাল অ্যাচিভমেন্টে অর্থনীতি কতটা কন্ট্রিবিউশন রয়েছে, আলোচনার প্রাসঙ্গিকতা রাখে। সম্পর্ক এবং পার্থক্য একই সাথে বিরাজ করে। সম্পর্ক বেশি কেন? কারণ হচ্ছে দুটো একে অপরকে চলা খুব কঠিন। তাহলে কোনো না কোনো প্রেক্ষাপট, কোনো না কোনো আলোচনার প্রসঙ্গে এগুলো উঠে আসবেই। ধরো তুমি কোনো সার্ভে করতে গেছো, ট্রাইবাল এরিয়া ডেভেলপমেন্ট বা উইমেন এম্পাওয়ারমেন্ট। উইমেন এম্পাওয়ারমেন্ট বা ট্রাইবাল এরিয়া ডেভেলপমেন্টে তোমাকে ইকোনমিক পয়েন্ট থেকে আনতেই হবে। তাহলে অর্থনৈতিক প্রেক্ষাপট যদি না বোঝো, তাহলে কিন্তু কখনোই সেই তার সামাজিক অবস্থাকে বোঝা সম্ভব নয়। অর্থাৎ ট্রাইবাল গ্রাম কিভাবে উন্নতি করছে, এই ট্রাইবাল গ্রামের ডেভেলপমেন্ট এর পিছনে অনেকগুলো চিত্র আছে। এডুকেশনাল ডেভেলপমেন্ট হতে পারে, রোড বা কনস্ট্রাকশনাল ডেভেলপমেন্ট হতে পারে, জব সেক্টর ইনভলভমেন্ট হতে পারে, এরকম বিভিন্ন ফ্যাক্টর দেওয়া আছে। এই প্রত্যেকটা ফ্যাক্টর তোমার অ্যাজ এ ভেরিয়েবলস বা প্যারামিটার হিসেবে কাজ করবে। কেন কাজ করছে? তাহলে এই সমস্ত ক্ষেত্রগুলোতে ডেভেলপ করেছে মানে কোথাও না কোথাও অর্থনৈতিক ফ্লো বেড়েছে, বা ইনকাম বেড়েছে, বা উৎপাদন বেড়েছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোর উপরে আলোচনা করা প্রাসঙ্গিক। সেজন্যই বলছে সমাজতত্ত্ব, অর্থনীতি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলো এই সমস্ত বিষয়গুলো কিন্তু ব্যক্তির উপরে বিশদভাবে প্রভাবিত করে, ব্যক্তির জীবনকে প্রভাবিত করছে। আর কি বলছে? সমাজবিজ্ঞানের সমস্ত দিক নিয়ে আলোচনা করে, অর্থাৎ সমস্ত ঘটনাগুলো, সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু এই আলোচনার পরিধির মধ্যে রয়েছে। কিন্তু অর্থনীতি যখনই বলবে বা যখনই কোন স্পেসিফিক সাবজেক্টের কথা বলবে, তাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু একদম স্পেসিফিক। যেমন লাস্ট দিন আমরা আলোচনা করেছিলাম আমরা সাইকোলজি, তাহলে মনস্তত্ত্বর একটা স্পেসিফিক দিককে আলোচনা করে, মানুষের কগনিশন, কিভাবে ভাবছে ব্যক্তি। ঠিক তেমনই অর্থনীতি, অর্থের পারসেপশনটা ইম্পর্টেন্ট, কোথায় ইকোনমিক্যাল ওরিয়েন্টেশনটা ইনভলভ হয়ে আছে, ইকোনমিক কিভাবে তার সমস্যাটাকে ফাইন টিউন করছে। তাহলে প্রত্যেকটা সাবজেক্ট বা বিষয়বস্তু সবসময় একটা নির্দিষ্ট ডিসিপ্লিনকে ধরে গিয়ে চলে, কিন্তু সেই ডিসিপ্লিনগুলোর মধ্যে অন্যান্য অনেকগুলো ডিসিপ্লিনের ইন্টারজাংশনস তৈরি হয়। কারণ একটা সামগ্রিক চিত্র তুলে ধরতে গেলে একটা ডিসিপ্লিন দিয়ে কাজ হবে না, অনেকগুলো ডিসিপ্লিনের সংমিশ্রণ গড়ে ওঠে। সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে সেই কারণেই বিস্তর লিঙ্ক রয়েছে, কারণ তাদের মধ্যে এখন অনেকগুলো ইন্টারজাংশন আছে, যেগুলো যেখানে একে অপরকে প্রভাবিত করতে বাধ্য। তাই সমাজতত্ত্বের সাথে ইতিহাস বা সমাজতত্ত্বের সাথে অর্থনীতির একটা খুব স্বাভাবিক সম্পর্ক যেমন রয়েছে, এই দুটোর মধ্যে রয়েছে কিন্তু অনেকগুলো সুস্পষ্ট বিষয়ে পার্থক্য। পরীক্ষাতে কিন্তু খুব সচরাচর এই ধরনের কোশ্চেনগুলোকে দিয়ে থাকে, তাই এগুলো একটু ভালো করে পড়তে হবে।